প্রধানমন্ত্রী চা চক্রে যোগ দেবে না জানিয়ে গণভবনে ঐক্যফ্রন্টের চিঠি, প্রত্যাখ্যান নেতিবাচক রাজনীতির ধারা, মন্তব্য ওবায়দুল কাদেরের। শনিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সরকারি নির্দেশনা অমান্য করে আগ মুহূর্তেও কোচিং সেন্টারে চলছে ক্লাস, শিক্ষার বাণিজ্যিকরণ বন্ধের তাগিদ। আবারও সংগঠিত হওয়ার চেষ্টা, ব্লগার হত্যায় জড়িত আনসারুল্লাহ জঙ্গিদের। পরিকল্পনা ছিল জাতীয় দৈনিকের একজন সম্পাদককে হত্যার, ব্রিফিংয়ে র্যাব। এবং চলতি মাসে পদ্মা সেতুতে বসতে পারে 7 ও 8 নম্বর স্প্যান। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কাজ, জুনের মধ্যে সবগুলো পিলার বসানোর পরিকল্পনা। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। শুরু হলো বাঙালির প্রাণের মেলা। শুক্রবার মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জীবন যতই যান্ত্রিক হোক, ছাপা বইয়ের গুরুত্ব কখনোই কমবে না। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। পরে জাতির জনকের উপর রচিত দ্য সিক্রেট ডকুমেন্ট অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অব ফাদার অব দ্য নেশন বইয়ের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন করেন সরকার প্রধান। বিজয় 52, 71 থেকে 1900 এই প্রতিপাদ্যে এবার বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলার আয়োজন। শুক্রবার বিকেলে বাংলা একাডেমি চত্বরে বর্ণাঢ্য এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে 2018 সালে বাংলা একাডেমির পুরস্কার পাওয়া কবি, সাহিত্যিক ও গবেষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। এই আয়োজন থেকে জাতির জনককে নিয়ে তৎকালীন পাকিস্তানি গোয়েন্দা বাহিনীর রিপোর্ট নিয়ে রচিত বইয়ের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন করেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের ইতিহাস ও গবেষণার অন্যতম খোরাক হবে এই গ্রন্থ। এই গোয়েন্দা রিপোর্টে অনেক তথ্য আমরা জানতে পারি, যা ইতিহাস বিকৃতি থেকে, যেমন আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধীনতা আন্দোলন পর্যন্ত বাঙালি জাতিকে মুক্তি দিতে পারে এবং সত্যকে উদ্ভাসিত করতে পারে। সত্যকে জানার একটা বিরাট সুযোগ। বইমেলা নিয়ে নিজের স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, প্রযুক্তির কল্যাণে বই পড়ার নানা মাধ্যম সৃষ্টি হলেও ছাপা বইয়ের গুরুত্ব কখনো হারাবে না। বইয়ের পাতা উল্টে উল্টে পড়ার মধ্যে যে একটা আনন্দ, সেই আনন্দটা সবসময় আমরা পেতে চাই। তাই বইয়ের চাহিদা কিন্তু কখনো শেষ হবে না, এটা আমি বলতে পারি। তরুণ প্রজন্মকে ইতিহাস সচেতন করে গড়ে তুলতে সবাইকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের নতুন প্রজন্মকে সব ইতিহাস জানানো একান্তভাবে প্রয়োজন, যে কত ত্যাগ, তিতিকা, রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। এবং বাঙালির ইতিহাস হচ্ছে ত্যাগের ইতিহাস, আর সেই ত্যাগের মধ্য দিয়ে আমাদের অর্জন। পরে বাংলা একাডেমির মেলা প্রাঙ্গণে বেশ কিছু বইয়ের স্টল ঘুরে দেখেন সরকার প্রধান শেখ হাসিনা। এই সময় তার সঙ্গে ছিলেন আগত বিশিষ্ট অতিথিরাও। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। নতুন নতুন বইয়ের সৌরভে বইমেলার প্রথম দিনে মেতে ওঠেন লেখক, প্রকাশক, পাঠক। এবারে বইমেলার প্রতিপাদ্য বিজয় 52 থেকে 71 নবপর্যায়। একই সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের যাত্রাও শুরু হচ্ছে মেলা থেকে। প্রাণের মেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের বইঘরগুলো এখন পুরোপুরি প্রস্তুত। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে প্রতিদিন বিকাল 3টায় শুরু হবে, মেলা চলবে রাত 8টা পর্যন্ত। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মেলা শুরু হবে সকাল 11টায়। শুক্র ও শনিবার থাকছে শিশু প্রহর। এবারে বইমেলাকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের পরিসর বাড়িয়ে স্বাধীনতা স্তম্ভ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। শিশু কর্নারে শিশু বিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠানের জন্য রাখা হয়েছে 75টি বিভিন্ন ইউনিটের স্টল। সব মিলিয়ে এবারের অমর একুশে গ্রন্থমেলায় 338টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। পুরো বইমেলা চত্বরটাকে অন্য নতুন করে সাজানো হয়েছে। এবং পাঠক, লেখক সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে ঘুরতে পারবে, বই দেখতে পারবে। বাংলা একাডেমিতে আগে গত 10 বছরে যে অবস্থা ছিল, সেই জায়গা থেকে বাংলা একাডেমি বেরিয়ে এসেছে। যতই দিন যাচ্ছে ততই আমাদের পাঠকদের মধ্যে বই পড়ার যে পাঠাভ্যাসটি গড়ে উঠছে,
সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এবারের বইমেলাটি বিগত দিনের সমস্ত বইমেলার চেয়ে এবারের বইমেলাটি অনেক বেশি প্রত্যাশার হবে। আশা করছি এবারে মেলাটা যেহেতু রাজনৈতিক সহিংসতা নেই এবং অন্যান্য সব দিক বিবেচনা করে মেলাটা খুবই ভালো হবে এবং পাঠকপ্রিয়তা পাবে। পুরো বছরটা হচ্ছে আমরা প্রাণের মেলার জন্য হচ্ছে অপেক্ষা করি, সুতরাং প্রথম দিনের আলাদা একটা আনন্দ আছে যে আমি প্রথম দর্শক সেই হিসাবে। আজকে মূলত বাচ্চাদের বই কেনার জন্য এসেছি, তারপরে সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখছি। সব ধরনের বই কিনবো, বাচ্চাদের নিয়ে এসেছি, বাচ্চাদের বই কিনবো, নিজের জন্য কিনবো। প্রবাসী সময় আরো থাকছে। সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের নির্যাতনের বিষয়টি তদন্ত করবে দেশটির সরকার, জানালেন রাষ্ট্রদূত। গুরুত্ব দেওয়া হচ্ছে বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্যে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চা চক্রে যোগ দেবে না জানিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। গণভবনের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী স্বাক্ষরিত এই চিঠি নিয়ে শুক্রবার সকালে ঐক্যফ্রন্টের পক্ষে জাহাঙ্গীর আলম মিন্টুর নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল গণভবনে যায়। চিঠিতে বলা হয়, 30শে ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসন হয়েছে। নির্বাচন ও বিরোধী দলের আন্দোলন কেন্দ্র করে এখনও নেতাকর্মীরা কারাবন্দী রয়েছেন। এমন পরিস্থিতিতে ঐক্যফ্রন্টের পক্ষে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চা চক্রে যোগ দেওয়া সম্ভব নয়। 71 জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির নানা অভিযোগ তুলে শপথ নেননি ঐক্যফ্রন্টের নির্বাচিত সদস্যরা। গত 26 জানুয়ারি জোটের নেতাদের চা চক্রে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর চা চক্রের আহ্বান প্রত্যাখ্যান বিএনপির নেতিবাচক রাজনীতির ধারা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে তিনি একথা বলেন। বিএনপি সংখ্যায় কম হলেও সংসদে তাদের জোরালো ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। রাজনীতির লোকরা রাজনীতির কথা তো বলবেই, রাজনীতিকরা যেখানেই যায় রাজনীতির কথা বলবে। প্রধানমন্ত্রীর সাথে তারা রাজনৈতিক কথা বলতে পারে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে না যাওয়া এটাও তাদের নেতিবাচক যে পুরনো যে মানসিকতা, সে মানসিকতারই বহিঃপ্রকাশ এবং ধারাবাহিকতা। এটা গণতন্ত্রের জন্য, তাদের নিজেদের অস্তিত্বের জন্য শুভ নয়। এবং বিএনপি এখন খাদের কিনারে, তারা খাদেই পতিত হবে। প্রধানমন্ত্রীর চা চক্রে বিএনপি ঐক্যফ্রন্টের যোগ না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপির জনপ্রিয়তা ধীরে ধীরে তলানির দিকে যাচ্ছে। শুক্রবার বিকেলে চট্টগ্রামের শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরীর শোক সভায় একথা বলেন তিনি। যাদের দুয়ারে গিয়ে প্রধানমন্ত্রী 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর তাদের দুয়ার খোলে না, তারা প্রধানমন্ত্রীর চা চক্রে যাবেন না, এটাই খুব স্বাভাবিক। আপনাদের এই নেতিবাচক রাজনীতি করার কারণে আপনাদের জনপ্রিয়তা আজকে তলানিতে গিয়ে ঠেকেছে। এই নেতিবাচক রাজনীতি পরিহার করে অনুরোধ জানাবো, আসুন আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই, তাহলে আপনাদের রাজনীতি বাঁচবে, বিএনপি টিকবে। রাজনৈতিক উত্তাপ না ছড়িয়ে বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়েছেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগ নেতা এম.এ. আজিজের স্মরণ সভায় তিনি একথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি সংসদে না এলে সুযোগ হারাবে। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম নেতৃত্বের পরিবর্তন ঘটিয়ে বিএনপিকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যে উন্নত দেশ হওয়ার যে স্বপ্ন দেখি আমরা, সেই স্বপ্ন পূরণে এই সরকার সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবেন। বিএনপির প্রতিও আমার আহ্বান থাকবে, আপনারা সংসদে আসুন। অহেতুক আর ভুল করবেন না, ভুল পথে যাবেন না। সঠিক নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব আপনাদের দলে প্রতিষ্ঠিত করুন এবং 71-এর ঘাতকদের সাথে যে সখ্যতা, সেই সখ্যতা ত্যাগ করুন। তাহলেই আপনাদের অস্তিত্ব টিকে থাকা সম্ভব। রাগ অভিমান বিহীন থাকবে না, ওদের পার্লামেন্টে আসতেই হবে। এদেশে মানুষ এখন হরতাল অবরোধে বিশ্বাস করে না, সেজন্য রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করে লাভ নাই। আমরাও চাই না আপনাদের সঙ্গে কোনো সংঘাত দিতে চাই না, আমরাও চাই না আপনাদেরকে গণশত্রু মনে করে আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে। হরেক রঙের ঘুড়ির মেলায় বর্ণিল আকাশ, নাটায়ের সুতোয় ফিরে যাওয়া শৈশবের দুরন্তপনায়। ঠিক এমনই এক উৎসব চলছে কক্সবাজারের সমুদ্র সৈকতে। ঘুড়ি উৎসবের খবর থাকছে সংবাদের শেষাংশে।
শনিবার সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে এখনো নামি বেনামে কিছু কোচিং সেন্টার অব্যাহত রেখেছে তাদের কার্যক্রম। তাদের দাবি, কোচিং সেন্টার বন্ধ রাখা মানে শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ রাখা। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে বাণিজ্যিকরণ করেছে কোচিং সেন্টার, যা সংবিধান পরিপন্থী। পিঙ্কি আক্তারের রিপোর্ট। ঘড়ির কাঁটায় রাত ৮টা। রাজধানীর বিভিন্ন এলাকার অলিগলির কোচিং সেন্টার থেকে সন্তানকে কোচিং করিয়ে নিজেদের কাঁধে ব্যাগ চেপে বাড়ি ফিরছেন অভিভাবকরা। এই কোচিং সেন্টারে ঢুকতেই বেগ পেতে হয় আমাদের। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত কোচিং করতে আসা শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেয় কোচিং কর্তৃপক্ষ। পরে নিজেরাও সটকে পড়েন। মুহূর্তেই ফাঁকা হয়ে যায় কোচিং সেন্টারটি। তৃতীয় তলায় শিক্ষার্থী থাকা সত্ত্বেও সেখানে তালা ঝুলিয়ে রাখছে। কোচিং সেন্টারে রয়েছে একাধিক দরজা। কোচিং বন্ধে সরকারের নির্দেশ অমান্য করে এসএসসি একদিন আগেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই রাজধানীর অনেক কোচিং সেন্টারই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গার্ডিয়ানজন জানে বাচ্চাটা আসলে ভালো এডুকেশন পাচ্ছে না প্রতিষ্ঠান থেকে, মারুফ সাহেব ভালো জানে, তার কাছে যাই। এই কারণে আমার কাছে আসতে চায়, বিনিময়ে আমার সংসারটা চলার একটা ব্যবস্থা। একটা স্টুডেন্ট একটা জিনিস শিখতে যাচ্ছে, সেটা বন্ধ করে দিচ্ছে না, তো এটা তো ঠিক না। আর ভালো ফলাফলের জন্য পাল্লা দিতে অভিভাবকরাও অনেকটা লুকিয়েই সন্তানকে কোচিংয়ে নিয়ে আসছে, পাছে কিছুতেই মিস না হয় সোনার হরিণ A+। আমাদের কোচিং সেন্টার তো বন্ধ দেয়নি, আমরা নিয়ে এসে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি জানি না, আমি আজকেই ফার্স্ট আসছি। ক্লাসে পড়ায় কিন্তু তেমন ভালো করে গাইড দিতে পারে না স্যাররা। তুমি কোশ্চেন করো না ক্লাসে? কোশ্চেন করলেও স্যাররা এইভাবে হালকা বুঝিয়ে ছেড়ে দেয়। শিক্ষা মানুষের মৌলিক অধিকার, যা বর্তমানে বাণিজ্য, আর এজন্য কোচিং সেন্টারকে অনেকটা দায়ী বলে মনে করছেন শিক্ষাবিদরা। সংবিধানে তো বলা আছে যে সবার জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমাদের রাজনৈতিক নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ যে সকল নাগরিকের জন্য সমমানের শিক্ষা তারা দেবার চেষ্টা করবেন। সেই জায়গায় রাষ্ট্র কেন পিছিয়ে যাবে? কেন কোচিং সেন্টার জায়গা দখল করবে? এদিকে কোচিং বাণিজ্য বন্ধের নির্দেশনা চেয়ে করা 5টি রিটের উপর আগামী 7 ফেব্রুয়ারি রায় ধার্য করেছেন আদালত। বর্তমানে কোচিং নামক ব্যাধিতে আক্রান্ত শিক্ষক, শিক্ষার্থী, এমনকি অভিভাবকও, যে কারণে কোচিং বন্ধে সরকারের নানা পদক্ষেপকে ব্যর্থ করে এ বাণিজ্য এখনো সচল রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। যশোর ও গাজীপুর থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রে 4 সদস্যকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তাদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোনও জব্দ করা হয়। পুলিশ জানায়, যশোর সদর উপজেলার 7 মাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের 2 সদস্য সিরাজুল ইসলাম ও কামরুজ্জামানকে আটক করা হয়। পুলিশ জানায়, কোতোয়ালি থানা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রুপকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখছিল। এক পর্যায়ে ওই গ্রুপের সদস্যদের আটক করে পুলিশ। এদিকে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করছে একটি চক্র। এমন তথ্য পেয়ে শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে অভিযান চালায় র্যাব। এই সময় কাউরাইত এলাকা থেকে রফিকুল ইসলাম ও মোহাম্মদ আকরামকে আটক করা হয়। চলতি মাসে পদ্মা সেতুতে যোগ করা হতে পারে আরও 2টি স্প্যান। নদীর জাজিরা প্রান্তে আগের 6টি স্প্যানের সঙ্গে বসতে পারে 7 ও 8 নম্বর স্প্যান। এজন্য শতভাগ প্রস্তুত করে তোলা হচ্ছে 34 ও 35 নম্বর পিলার। এছাড়া নকশা জটিলতা কেটে যাওয়ায় সেতুর কাজে এখন আগের চেয়ে কয়েক গুণ গতি আসবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। দুই প্রান্ত মিলিয়ে প্রায় 9.5 কিলোমিটারের পদ্মা সেতু। নদীতে থাকা 6.15 কিলোমিটারের মধ্যে বর্তমানে দৃশ্যমান প্রায় 1 কিলোমিটার সেতু। পুরো নদী জুড়ে চলছে মহাযজ্ঞ। 42টি পিলারের মধ্যে এখন পর্যন্ত কাজ ধরা হয়েছে 37টির। এর মধ্যে পুরো কাজ শেষ হয়েছে 18টির, আরও 11টির কাজ শেষের দিকে। যে 5টি পিলারের কাজ এখনো শুরু করা যায়নি, শিগগিরই সেগুলোর কাজও ধরা হবে। আগে অন্য পিলারগুলো নকশা জটিলতার সমাধান হলেও আটকে ছিল 6 ও 7 নম্বর। সেটাও কেটে যাওয়ার পর এ দুটি পিলারেও এখন চলছে কাজ। জুনের মধ্যে সবগুলো পিলার বসানোর পরিকল্পনা সংশ্লিষ্টদের। পাইল ড্রাইভিং বার্জ, এটাকে এক জায়গায় স্থির করা খুব ডিফিকাল্ট, কারেন্ট এত বেশি হয়। সেই জন্য এদিক থেকে মাওয়ার দিক থেকে প্রথম মডিউল এটা কাজ করা যায় নাই। যদিও ছবিতে দেখবেন যে অনেকগুলো পিলার কিন্তু রেডি হয়ে গেছে। যে আশা করি এটা এই আগামী কয়েক মাসে অনেক উল্লেখযোগ্য অগ্রগতি হবে।
18টি পিলার নদীতে দৃশ্যমান হলেও স্পেন বসানোর সংখ্যা সে তুলনায় কম, কারণ একটি মডিউলের 6টি পিলার একসাথে না বসলে সেখানে বিচ্ছিন্নভাবে স্পেন বসানোর সুযোগ নেই। এসের মতো প্ল্যানে এই একটা, তার মানে একটা ডিফাইন্ড জিওমেট্রি, তার মধ্যে আবার ভার্টিক্যাল একটা স্লোপ আছে, এভরি ট্রাস ডিফাইন্ড জিওমেট্রি। এটা কোনোভাবে এক ট্রাসে অন্যখানে বসানো যায় কি না এটা আলোচনা হচ্ছে এখন, বাট এখন পর্যন্ত আছে যে এটা সম্ভব না। একটা মডিউল শেষ করে ওখানে বসাই দেব, মাঝখানে বিচ্ছিন্নভাবে বসাই দেওয়া যাবে না। এটা হলো আমাদের 1 নম্বর প্রিপারেশন, যেটা বললাম। সেকেন্ড হলো স্প্যান তৈরি করা। চায়নাতে 150 মিটার বানাইতে গেলে আমাদের সুবিধা হতো, বাট ট্রান্সপোর্ট হতো। জাজিরা প্রান্তে আগের 6টির সাথে সপ্তম স্পেন বসানোর জন্য এখন প্রস্তুত 35 নম্বর পিলার। 90 ভাগের বেশি কাজ শেষ হয়েছে 34 নম্বর পিলারেরও। এ পর্যন্ত প্রকল্পের কাজ 72 ভাগ, মূল সেতুর কাজ শেষ হয়েছে 63 ভাগ। নকশা জটিলতা কেটে যাওয়ার পর অনেক কিছু এখন খুব দ্রুত ঘটবে। কোনো মাসে একটি, কোনো মাসে 2টি করে স্পেন যোগ করা সম্ভব হবে। আর ক্রমবর্ধমান এই পদ্মা সেতু বিশ্বের বুকে জানান দেবে বাংলাদেশের সক্ষমতার গল্প, যে গল্পে মিশে থাকবে অসংখ্য চ্যালেঞ্জ আর স্বপ্নের বুনন। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। চট্টগ্রামে কর্ণফুলী নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানের আগে সীমানা পিলার দিয়ে অবৈধ স্থাপনা নির্ধারণের কাজ শুরু হয়েছে। আগামী সোমবার থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে। শুক্রবার সকালে নগরীর সদরঘাট এলাকা থেকে জেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা নির্ধারণের কাজ শুরু হয়। 2015 সালে জেলা প্রশাসন কর্ণফুলীর তীর দখল করে গড়ে ওঠা 2112টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে। পরে 2016 সালে হাইকোর্ট অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। তবে এতদিন পর্যন্ত এই নির্দেশ বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গতকাল জেলা প্রশাসন কার্যালয়ের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পতেঙ্গা থেকে মহড়া পর্যন্ত সব অবৈধ স্থাপনা চিহ্নিত করার কাজ চলবে। সীমানা পিলারগুলো আবার খুঁজে বের করছি। এখানে যেহেতু খুব ঘনবসতিপূর্ণ এরিয়া, বেশ কিছু পিলার অনেকে সরিয়ে ফেলেছে বা পাওয়া যাচ্ছে না, আমরা সেই পিলারগুলো পুনর্নির্ধারণ করছি। এখানে আমাদের মূলত একেবারে পতেঙ্গা থেকে একদম মহড়া পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা জুড়ে আমাদের যতগুলো অবৈধ স্থাপনা রয়েছে সেই পিলারগুলো আমরা আগে নির্ধারণ করব এবং আগামী সোমবার থেকে আমরা মূল উচ্ছেদ কার্যক্রমে হাত দিব। মুক্তমনা লেখক ও ব্লগার হত্যায় জড়িত আনসারুল্লাহ বাংলা টিম নতুন করে সংগঠিত হচ্ছে বলে জানিয়েছে র্যাব। একটি সুনামধন্য জাতীয় দৈনিকের সম্পাদককে হত্যার পরিকল্পনা করছিল জঙ্গি সংগঠনটি। বৃহস্পতিবার রাতে ঢাকার আশুলিয়া থেকে আটক সংগঠনের 4 সক্রিয় সদস্যকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য বেরিয়ে এসেছে বলে সংবাদ সম্মেলনে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। বিগত কয়েক বছরে মুক্তমনা লেখক, ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রগতিশীল মতাদর্শের কয়েকজনকে হত্যার মধ্য দিয়ে দেশ জুড়ে আলোচনায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে কোণঠাসা হয়ে পড়ে তারা। গ্রেফতার হয় সংগঠনের শীর্ষ নেতারা। এরপরও মাঝে মধ্যেই আলোচনায় আসে জঙ্গি সংগঠনটি। গতরাতে রাজধানীর আশুলিয়া থেকে দেশীয় অস্ত্রসহ আনসারুল্লাহ বাংলা টিমের 4 সদস্যকে আটক করে র্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কর্মী সংগ্রহের পাশাপাশি অস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে ভিন্ন মতাদর্শের অনুসারীদের হত্যার পরিকল্পনা ছিল তাদের। বগুড়ায় এক মুক্তমনা লেখককে হত্যার পরিকল্পনা ভেস্তে যাওয়ার কথা জানায় র্যাব। স্বনামধন্য পত্রিকায় একটি লেখা প্রকাশিত হয়েছিল জুলাই মাসের দিকে, এবং সেখানে গ্রেপ্তারকৃতদের ভাষ্য মতে যে লেখাটি ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাদের মতে, যে সেখানে বিবাহ নিয়ে হাদিসের সঙ্গে একটি সাংঘর্ষিক কথাবার্তা এখানে ছিল। জুলাইয়ের পরবর্তীতেই তারা সিদ্ধান্ত নেয় যে ওই পত্রিকার সম্পাদককে তারা হত্যা করবে, এর একটি পরিকল্পনা তাদের মধ্যে আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, জেলে থাকা শীর্ষ নেতা জসিমউদ্দিন রহমানের নেতৃত্বে নতুন করে সংগঠিত হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। জসিমউদ্দিনকে মুক্ত করতে সশস্ত্র হামলার পরিকল্পনাও রয়েছে তাদের। যে কোনো প্রক্রিয়ায় তারা চাচ্ছে যে জসিমউদ্দিন রহমানকে জেলখানা থেকে মুক্ত করা, এবং এই প্রক্রিয়ার অংশ হিসেবে দেশ বিদেশ থেকে অর্থ সংগ্রহ করছে এবং বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে, এবং যতদূর তাদের দেওয়া তথ্য মতে তারা বিভিন্ন মাধ্যমে জেলখানা থেকেই জসিমউদ্দিন রহমানের সঙ্গে যোগাযোগ করছে, এবং জসিমউদ্দিন রহমানের মোটামুটি একটু নিয়ন্ত্রক হিসেবে জেলখানা থেকেই কাজ করছে। বর্তমানে আনসারুল্লাহ বাংলা টিমের বেশ কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে এমন তথ্য জানিয়ে র্যাব বলছে সবাইকে আইনের আওতায় আনতে তৎপর রয়েছেন তারা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে।
এমরুল কায়েসকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় শেরে বাংলা স্টেডিয়ামে সময় সংবাদকে ঢুকতে বাধা। নিরাপত্তা কর্মীরা বোর্ড কর্মকর্তার নির্দেশে কথা বললেও নাকচ জালাল ইউনিসেফ। রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। চুরি যাওয়ায় আরও ৬ কোটি ৬৪ লাখ ডলার ফেরত না পাওয়া পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যেতে হবে বলে পরামর্শ অর্থনীতিবিদের। পাশাপাশি তারা বলছেন, প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে এমন ঘটনা পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ ব্যাংককে। যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। 2016 সালের 4 ফেব্রুয়ারি সুইফট কোড জালিয়াতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের 10 কোটি 10 লাখ ডলার চুরি করে হ্যাকাররা। 2 কোটি ডলার শ্রীলঙ্কা থেকে এবং 1 কোটি 46 লাখ ডলার ফিলিপিন্সের আদালতের নির্দেশে ফেরত পায় বাংলাদেশ। কিন্তু ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের অ্যাকাউন্ট হয়ে জোয়ার আসরে যাওয়া প্রায় 6.5 কোটি ডলার এখনও পাওয়া যায়নি। এই অবস্থায় 27 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় আরসিবিসির বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত অনুমোদিত হয়। সেই রাতেই একজন আইনজীবী সহ বাংলাদেশ ব্যাংকের 4 সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়। অবশেষে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ম্যানহাটন সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এই মামলা করা হয়। ফিলিপিন্সের আদালত আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধে রায় দিয়েছে। তাদের সংশ্লিষ্ট একজন কর্মকর্তাকে বেশ বড় সময়ের জন্য তারা জেল দিয়েছে এবং ব্যাংকেও $19 মিলিয়ন তারা ফাইন করেছে। সুতরাং আমার মনে হয় যে এখন যে আমরা মামলাটা করলাম, হয়তো মনে হতে পারে যে একটু বিলম্ব হলো, কিন্তু এটা যে সময়ের মধ্যে 3 বছরের মধ্যে করতে হবে তার মধ্যে মামলাটা করা হয়েছে এবং আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধে যে রায়টা হয়েছে সে রায়টাও কিন্তু এখানে আমরা যে মামলাটা করেছি সেটাকে আরো শক্তিশালী করবে। মার্কিন ফেডারেল রিজার্ভকে সাথে নিয়ে মামলা পরিচালনায় বাংলাদেশ ব্যাংকে যথেষ্ট কৌশলী হতে হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। আমাদের আইনি যুক্তিগুলোকে আমরা কত শক্তভাবে আমরা সেখানে দেখাতে পারি। আমাদের নিজস্ব গাফিলতি যদি তারা দেখায় তাহলে অবশ্যই এটা দুর্বল হবে মামলাটা। প্রায় 550 কোটি টাকার উপরে এখনো কিন্তু আমাদের এই টাকা এখনো আমরা পাইনি। তো সেইটা যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্তই আমাদের এই আইনি লড়াইটা করতে হবে। আর অন্যদিকে আমাদের যে সিস্টেমগুলোর দুর্বলতার কারণে এটা হতে পারলো, সেটাও আমাদের নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে আশা করছি। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দলটি অত্যন্ত গোপনীয়তার সাথে মামলার পুরো বিষয়টি সম্পন্ন করেছে। এই মামলার রায় পেতে কতদিন সময় লাগবে কিংবা এই মামলা পরিচালনায় কত অর্থ ব্যয় হবে এই বিষয়েও কিছু জানাননি প্রতিনিধি দলের সদস্যরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট, ম্যানহাটন, নিউ ইয়র্ক। সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের নির্যাতনের বিষয়টি তদন্ত করবে দেশটির সরকার। এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ.এম. আল মোতাইরি। শুক্রবার বিকেলে রাজধানী উত্তরায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সৌদি রাষ্ট্রদূত জানান, এদেশ থেকে কর্মী নেয়ার চেয়ে বাংলাদেশে বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্যের কথা গুরুত্ব দিয়ে ভাবছে সৌদি সরকার। সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের নির্যাতনের বিষয়টি তদন্ত করছে আমাদের সরকার। বাংলাদেশে বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্যে সৌদি আরব বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে আলোচনা করতে খুব শীঘ্রই সৌদি আরবের 2 জন মন্ত্রী বাংলাদেশ সফর করবেন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে সরগরম মেলা প্রাঙ্গণ। মেলার শেষ সপ্তাহে ঘোরাঘুরির তুলনায় কেনাকাটা করতেই বেশি দেখা গেছে আগতদের। অনেকেই পরিবারের সদস্য, বন্ধু বান্ধব নিয়ে আসছেন মেলায়। তবে পণ্যের দাম ও মান নিয়ে অভিযোগ ছিল ক্রেতাদের। বরাবরের মতো গৃহস্থালী পণ্যের স্টল, প্যাভিলিয়নে ক্রেতা দর্শনার্থীদের ভিড় সবচেয়ে বেশি। বেশিরভাগ প্রতিষ্ঠানে চলছে মূল্য ছাড় ও নানা ধরনের আকর্ষণীয় অফার। মেলার এ পর্যায়ে প্রথম সপ্তাহের তুলনায় 2 থেকে 3 গুণ বিক্রি বেড়েছে বলে জানান অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মীরা। রাজধানীর গাবতলীতে যাত্রীবাহী বাসে ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার মেয়ে ও নাতনি। শুক্রবার রাত 7:30টার দিকে গাবতলীর মাজার রোডে রাস্তা পার হওয়ার সময় গোল্ডেন লাইন নামের একটি বাস তাদের ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের স্বজনরা জানান,
নিহতের স্বজনরা জানান, ঢাকায় নাতনির বাড়িতে বেড়াতে এসেছিল তারা। তাদের বাড়ি নাটোর সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামে। ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানিয়েছে দারুস সালাম থানা পুলিশ। রাস্তা পার হওয়ার জন্য যাচ্ছিল, রাস্তা ফাঁকাই ছিল, হুট করে গোল্ডেন লাইন বাসটা এসে তিনজনকে মেরে দেয়। আমার নানির শাশুড়ি যিনি, উনি গুরুতর আহত ওখানে হয়। ওখান থেকে তারপর সরওয়ার্দী উদ্যান হাসপাতালে নিয়ে আসার পরে ওখান থেকে রেফার করে এখানে নিয়ে আসে। এখানে নিয়ে আসার পথেই উনি মারা যায়। বাস ওই জনগণ করে আটক করছে, তারপরে দারুস সালাম থানা থেকে এসে ড্রাইভার সহ ওদেরকে নিয়ে গেছে, গাড়ি সহ। থানাতে গাড়ি আটক আছে। চট্টগ্রামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় নগরীর আকবর শাহ এলাকায় বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন মাসুদ। এ সময় তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের। চট্টগ্রামের চিকিৎসক মোস্তফা মোর্শেদ আকাশের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্ত্রী তানজিলা মিতু সহ 6 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর চান্দগাঁও থানায় একটি মামলাটি করেন নিহতের মা। মামলায় আকাশের শাশুড়িকেও আসামি করা হয়েছে। পুলিশ জানায়, পারিবারিক নানা বিষয়ে বুধবার মধ্যরাতে স্বামী স্ত্রীর ঝগড়া হয়। ঝগড়া এক পর্যায়ে মিতুর বাবা এসে তাকে নিয়ে যায়। এরপরই ডাক্তার আকাশ শরীরে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে আত্মহত্যা করেন। তার আগে নিজের পরিণতির জন্য স্ত্রী ডাক্তার মিতু এবং শাশুড়িকে দায়ী করে ফেসবুকে পোস্ট দেন। তার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় গতকাল মধ্যরাতে নগরীর নন্দনকানন এলাকা থেকে মিতুকে গ্রেফতার করে পুলিশ। তার স্ত্রীর বিভিন্ন জনের সাথে তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সংক্রান্ত বিষয় নিয়ে তারা অভিযোগ করে যে তাদের সাথে তার স্ত্রীর বিভিন্ন সময় তাদের দাম্পত্য কলহের কারণে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। 31শে জানুয়ারি হঠাৎ করে তাদের মধ্যে তাদের বাসায়, আকাশের বাসায় ঝগড়া শুরু হলে তাদের মধ্যে কিছু হাতাহাতি হয়। এক পর্যায়ে ওই মিতু বাসা থেকে বের হয়ে যায় এবং তার বাবা তাকে নিয়ে যায়। এর পরপরই ডাক্তার আকাশ তার নিজের বেডরুমের সংলগ্ন বাথরুমে গিয়ে তার হাতে ইনজেকশন পুশ করে এবং তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চিটাগাং মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নড়াইলে আধিপত্য বিস্তারের কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 8 জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার সিঙ্গাসোলপুর বাজারে ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখ ও সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামানের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 8 জন আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে 3 জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। 7 দিনের ব্যবধানে পিরোজপুরের ভান্ডারিয়া মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ঝালকাঠির রাজাপুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ইটভাটার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে লাশটি মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলার 2 নম্বর আসামি রাকিব হাসানের বলে শনাক্ত করেন। এ সময় লাশের গলায় ঝোলানো একটি চিরকুট উদ্ধার করা হয়। সেখানে ধর্ষণ করার কারণে এই পরিণতি লেখা ছিল। গত 26শে জানুয়ারি কাঠালিয়া থেকে মামলার অপর আসামি সজল জমাদ্দারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। গত 12 জানুয়ারি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামের এক মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে নিহত রাকিব ও সজলের বিরুদ্ধে। পরে তাদের আসামি করে ভান্ডারিয়া থানায় মামলা করেন ওই ছাত্রীর স্বজনরা। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। চট্টগ্রামে ভয়াবহ আগুনে অন্তত 20টি বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সন্ধ্যায় ঈদগাহ এলাকার একটি বস্তিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা চারদিক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে অন্তত 20টি বসতঘর পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
আর এই ঘুড়ি উড়ানোর উৎসবে মেতেছে পর্যটক সহ অনেকে। আবার শৈশবের দুরন্তপনায় ঘুড়ি উড়ানোর কথাও মনে করছে অনেকেই। আয়োজকরা বলছেন, ভবিষ্যৎ প্রজন্মকে যান্ত্রিকতা জীবন থেকে খোলা আকাশের নিচে নিয়ে আসাই তাদের মূল উদ্দেশ্য। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। বিশাল সৈকত, সোনালী রোদে পড়ন্ত বিকেল, তার আকাশে উঠছে ড্রাগন, সাপ, কালো পাহাড়, মাছরাঙা, কামরাঙা, মৎস্যকন্যা, প্রজাপতি সহ নানা রঙের ঘুড়ি। মুক্ত আকাশে ভাসমান ঘুড়ি দেখতে সমুদ্র সৈকতে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। আবার বেড়াতে আসা অনেকে নাটাই নিয়ে ঘুড়ি উড়াতে ব্যস্ত। আর সৈকতের এই ঘুড়ি উৎসবে এসে কেউ ফিরে যাচ্ছেন শৈশবে, আর কেউ বা আচ্ছন্ন মুগ্ধতায়। ঢাকায় আমরা ঠিক এরকম ফ্যাসিলিটি পাই না, কখনো এত বড় প্লেস, এত সমুদ্রের মাঝখানে এইভাবে সমুদ্রের সাইডে কখনো এরকম আমরা ঘুড়ি উড়াই নাই। ঘুড়ি উড়ানোর ইচ্ছা ছিল অনেক আগের থেকে, মা বাবার থেকে পারমিশন নিয়ে এখানে ঘুরে উড়াতে এসেছি। এখানে অনেক ভালো লাগছে। কখনো ঢাকায় এরকম কোনো অকেশন হয় না, তো ভেরি মাচ এনজয়। অনেক ধরনের ঘুড়ি উড়াচ্ছি এখানে, ঈগল, বাঘ, সাপ, এরকম টাইপের অনেক ঘুড়ি উড়াচ্ছি, খুবই ভালো লাগছে। শুক্রবার বিকেলে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের আয়োজনে 2 দিনব্যাপী জাতীয় ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি ঝাংজু। আমি অবশ্যই মনে করি এটার মধ্য দিয়ে আমাদের এই কক্সবাজার সহ আমাদের এই উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের নামটিও ইতিবাচকভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। আয়োজকরা জানালেন, ভবিষ্যৎ প্রজন্মকে যান্ত্রিক জীবন থেকে একটু নির্মল বাতাসে নিয়ে আসার জন্যই তাদের এই আয়োজন। ঘুড়ি সংস্কৃতিটা খুব নির্দোষ, অনাবিল, অতএব এটার চর্চা যত বেশি বাড়বে তত ভালো। কম্পিউটারের মনিটরে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ঘুড়িও উড়ায়, আমরা সেটা চাই না। এরকম উন্মুক্ত প্রান্তরে আসবে। এবারের উৎসবে ঐতিহ্যের আদি উপাদান দীর্ঘ 25 ফুট বিরাট টেরাকোটা টেপা পুতুল, বিশাল হাওয়াই মানুষ, ভয়ঙ্কর ড্রাগন, চরকি ও আলোকসজ্জিত ঘুড়ি সহ 2 শতাধিক নানা ধরনের বর্ণিল ঘুড়ি রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শুরু হলো বাঙালির প্রাণের মেলা। মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন। নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে আরো বেশি বই প্রকাশের আহ্বান প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী চা চক্রে যোগ দেবে না জানিয়ে গণভবনে ঐক্যফ্রন্টের চিঠি। প্রত্যাখ্যান নেতিবাচক রাজনীতির ধারা, মন্তব্য ওবায়দুল কাদেরের। শনিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সরকারি নির্দেশনা অমান্য করে আগ মুহূর্তেও কোচিং সেন্টারে চলছে ক্লাস। শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধের তাগিদ। আবারও সংগঠিত হওয়ার চেষ্টা। ব্লগার হত্যায় জড়িত আনসারুল্লাহ জঙ্গিদের। পরিকল্পনা ছিল জাতীয় দৈনিকের একজন সম্পাদককে হত্যার, ব্রিফিংয়ে র্যাব। এবং চলতি মাসে পদ্মা সেতুতে বসতে পারে 7 ও 8 নম্বর স্প্যান। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কাজ। জুনের মধ্যে সবগুলো পিলার বসানোর পরিকল্পনা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।